নেক্সট ওয়ান কোয়েশ্চেনটা কি আছে? A sentence or a part of the sentence is underlined and also marked bold. Four alternatives are given to the underlined and bold part, which will improve the sentences. Choose the correct alternative and mark it as your answer. In case of no improvement needed, no improvement টাকে mark করতে হবে as your answer. Okay? So again the same thing. Question যাই থাকুক, basic ব্যাপারটা এক। তাহলে কি আছে কোয়েশ্চেনে, কি আছে সেন্টেন্স? হিজ ওয়াইফ ইজ অ্যাজ টল ইফ নট টলার দ্যান হিম। এখানে আমার ইম্পর্টেন্ট দেখুন একটা জিনিস দেখতে হচ্ছে, যেই পার্টটা আন্ডারলাইন করা আছে তারপরে একটা কমা দিয়েছে, ঠিক আছে? এইটাকে পাংচুয়েশন মার্ককেও কিন্তু যখনই একটা সেন্টেন্স পড়ছেন, কারণ আমি যেটা বলেছি যে রিডিং স্টাইলটা খুব ম্যাটার করে। আপনারা যেরকম ভাবে পড়ছেন, সেন্টেন্সটাকে যেভাবে ভাঙছেন, সেটার উপরে অনেকটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? কখনো ওই দুটো দুটো করেও পড়বো না। যত বেশি গাড়িতে কি হয়, আমরা যখন গাড়ি চালাই, বেশি যদি ব্রেক কষি তাহলে গাড়িটা খালি তো হোঁচট একটু একটু করতে করতে এগোবে, ওটা কি স্মুথ রাইড হবে? ভালো হবে না তো ব্যাপারটা। এই ক্ষেত্রেও তাই। তো আমরা নর্মাল ফ্লো অফ রিডিংটা আমরা বজায় রাখবো, এবং সেটার মধ্যে যদি আমরা একটা ব্রেক পেলাম, একটা কনজাংশন পেলাম, অথবা এরকম কমা বা সেমিকোলন পেলাম, ওখানে আমরা থেমে যাবো, দিয়ে তার পরের পার্টটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবারে এই কমাটাও কিন্তু আমি ধরে নিচ্ছি এটার মধ্যে আছে, কমাটাকে আমি ধরে নিচ্ছি এটার মধ্যে, যেহেতু এইটার পরেই কমাটা এসছে, I will consider this comma also within the purview of this one. Okay? আচ্ছা, তাহলে দেখা যাক। ম্যাম নাম্বার 3 হবে। নাম্বার 3? নো, 3টা হচ্ছে না। মানে বাংলাটা কি বলতে চাইছে? বাংলাটা বলতে চাইছে তার ওয়াইফ তার মতনই লম্বা, তার থেকে লম্বা, বেশি না হলেও তার সমান লম্বা, তাই তো? এই সেন্টেন্সটার মানেটা তাই দাঁড়াচ্ছে। ভুল থাকুক যাই থাকুক, আমরা পড়ে প্রথমবার একবার কি বুঝতে পারলাম, কি বলতে চাইছে, যে তার ওয়াইফ তার সমান, অলমোস্ট সমান লম্বা, যদি তার থেকে বেশিও না লম্বা হয়, অ্যাটলিস্ট তার সমান লম্বা। এবারে সেইটা কি হবে? হ্যাঁ, ইয়েস শিলিগুড়ি, অ্যাবসলিউটলি কারেক্ট, নাম্বার 1। ওর জন্যই আমি বললাম আমি কমাটাকেও সঙ্গে নেব। যখনই দেখবেন একটা কমা, কেননা এটা আমি দেখেছি, আর কি হয়, আন্ডারলাইনটা হয়তো কমার তলায় যায়নি, কিন্তু আপনাকে এটাও কনসিডার করতে হবে, কেননা পাংচুয়েশন মার্ক যদিও মেক অর ব্রেক ফ্যাক্টর না অনেক ক্ষেত্রে। সাপোজ আমরা যখন কোনো কোনো পরীক্ষা যেগুলোতে ডেসক্রিপটিভ থাকে, সাপোজ ব্যাংক পিওর মেন্স যেগুলো থাকে তার মধ্যে ডেসক্রিপটিভ থাকে, তো সেখানে হয়তো পাংচুয়েশন মার্কটা কনসিডার করা হয়, কিন্তু এরারের ক্ষেত্রে পাংচুয়েশন মার্কটা করা, বাট এইটাতে যদি আপনি পাংচুয়েশন মার্কটা না কনসিডার করেন তাহলে আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে? তো আমাকে এইটাকে সঙ্গে নিয়ে এগোতে হবে। আমি কিভাবে পড়ব? হিজ ওয়াইফ ইজ অ্যাজ টল অ্যাজ, কেননা দেখুন এখানে অ্যাজ এসছে, ঠিক আছে? তো অ্যাজ টল যখন বললাম, তাহলে তো আমাকে আরেকটা অ্যাজ দিতে হবে, কেননা কার সমান টল বা কার সাথে তুলনা করতে হচ্ছে সেটা বলতে হচ্ছে। ওকে, তাহলে আমি বলবো হিজ ওয়াইফ ইজ অ্যাজ টল অ্যাজ ইফ নট, এবং অ্যাজ টল অ্যাজ এর পরে কমাটা পড়লো কেন হলো, কেননা ওটাই আমার ব্রেক। ওকে, তারপরে বলছি ইফ নট টলার দ্যান হিম। ওকে, তাহলে নাও ইট মেক সেন্স কি হিজ ওয়াইফ ইজ অ্যাজ টল অ্যাজ ব্রেক ইফ নট টলার দ্যান হিম। ওকে, ক্ল্যারিফাই যখন করবেন প্রপারলি, তখন সেকেন্ড টাইম আনসারটা শুদ্ধ একবার এরকম ভাবে ওই ফ্লোতে পড়ে দেখবেন যে কোথায় কমাটা পড়ছে, তারপরে আমি যে এগোচ্ছি আমার ঠিক হচ্ছে কিনা, ডাজ ইট মেক্স মেক সেন্স অর নট? ওকে, সো দ্য আনসার ইজ নাম্বার 1। কারোর কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে, ওকে, সো লেটস প্রসিড টু দ্য নেক্সট ওয়ান। He is a fast bowler of repute, but his yesterday's performance was not up to the mark. এবার বলেছে যে এই ইয়েস্টারডেজ পারফরমেন্স কথাটার মধ্যে কোনো
ভুল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে একটা অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস আছে, ঠিক আছে? এবং বাংলাতে আমি কি বলেছিলাম? বাংলাতে আমি বলেছিলাম যখনই অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস থাকে তাহলে পজেশন বোঝায়, তাই তো? মানে ইংলিশে অ্যাপোস্ট্রফি অ্যান্ড এস মানে পজেশন, এবং বাংলাতে কি বোঝায়? অমুকের, ঠিক আছে? অমুকের বাড়ি, তমুকের স্কুল, ঠিক আছে? বা আমার বাড়ি, হ্যাঁ, বা উনার অফিস, এরকম ভাবে আমরা বলি তো। সেটা ইংলিশে বললে কি বলবো? হার স্কুল। প্রোনাউন কিছু আছে যেটা পজিশন বোঝায়, আর যদি এইগুলো দিয়ে হয় তাহলে কি বলবো? মিতা স্কুল, নিতাস হাউস, ঠিক আছে? বিজয়স কলেজ, এরকম ভাবে বলবো, তাই তো? তো অমুকের, এর কথাটা, তাহলে এবার এইটা যখন আমি বলছি ইয়েস্টারডেজ পারফরমেন্স, যখন আমি বলছি তাহলে কি বোঝাচ্ছে সেটা মাথায় রেখে এবার আপনারা চুজ করুন যে কি হবে। Ma'am, number 4. ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। নাম্বার 4, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। ঠিক আছে, কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই। কেন নেই? কেননা আমি যে ইয়েস্টারডেজ পারফরমেন্স বলছি ওটা আমি কি বললাম বাংলায়? বলতে গেলে কালকের পারফরমেন্স, ঠিক আছে? কালকের পারফরমেন্স, সেটাই আমি কি বলছি ইংলিশে? ইয়েস্টারডেজ পারফরমেন্স। ওকে, সো অ্যাবসলিউটলি কারেক্ট। ইয়েস্টারডে পারফরমেন্স বলে কোনো কথা হয় না, এটা হবে না। পারফরমেন্স অফ ইয়েস্টারডে দরকারই নেই। পারফরমেন্স অফ ইয়েস্টারডে কেন বলবো? যখন আমাকে গ্রামার টুল প্রোভাইড করেছে যে অ্যাপোস্ট্রফি এস আছে, ওইটা কাজে লাগিয়ে আমি পজিশন বলতে পারি, তাহলে কেন এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবো? ঠিক আছে, পারফরমেন্সেস অফ ইয়েস্টারডে আরোই চলবে না। তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 11. Owing to his respiratory problems, the doctor has told him to refrain from smoking. So whether it is correct or not. To refrain from. Refrain মানে বিরত থাকা, ঠিক আছে? বিরত থাকা বা নিজেকে চেক করা। আর আমরা রিফ্রেন ফ্রম সামথিং কখন বলি? তাহলে এটা কি হবে? কারেক্ট হয় Number 4. absolutely correct. Number 4, no improvement required. ঠিক আছে, কেন হলো? কোনো কিছু থেকে বিরত থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা। রিফ্রেন ফ্রম মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাভয়েড করে থাকা। সো আই উইল, ইফ আই অ্যাভয়েড সামথিং, আমি ওই জিনিসটার থেকে দূরে থাকবো, তাই তো? অ্যাভয়েড মানেই তো তাই, নিজেকে অমুক জিনিসটার থেকে তো আমি বিরত রাখবো, কোনো একটা কাজ করার থেকে, খারাপ হ্যাবিট, ঠিক আছে? ইন দিস কেস স্মোকিং, ঠিক আছে? তো স্মোকিং থেকে ইয়ে করতে হচ্ছে, নিজেকে দূরে রাখতে হচ্ছে, দ্যাট ইজ রিফ্রেন ফ্রম স্মোকিং। যখনই আমার প্রেপোজিশন থাকবে, কারেক্ট ইউজ অফ প্রেপোজিশনটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু এটা একটা ব্যাড হ্যাবিট, সেটা থেকে দূরে থাকা, ওর জন্য থেকে ফ্রম কথাটা এসছে, ঠিক আছে? যখন আপনার প্রেপোজিশন পাবেন অফ, ও ডাবল এফ অফ, দুটো হয়তো, ও এফ অফ, ও ডাবল এফ অফ, দু রকম হয়তো। যখনই দেখবেন ও ডাবল এফ অফ এসছে, তখনই বুঝবেন কোনো কিছুর থেকে আলাগ হোকে জানা। কাট অফ, সুইচ অফ, জাম্প অফ, মানে সুইচ, কানেকশন ব্রেক করে দিলাম, ঠিক আছে? কাট অফ, কোনো একটা জিনিস থেকে একটা ব্রাঞ্চ ওয়াজ কাট অফ ফ্রম দ্য ট্রাঙ্ক, তার মানে মেন ট্রাঙ্ক অফ দ্য ট্রি থেকে একটা ব্রাঞ্চকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, অফ, ঠিক আছে? সো আই উইল টেক দ্য ডে অফ, আমি আজকের দিনটা ছুটি করব, মানে কাজ করব না, তো কাজ অফ, ঠিক আছে? অথবা হি জাম্পড ফ্রম দ্য ওয়াল, তো ওয়ালের থেকে জাম্প করলো, ওয়ালের ওপরে ছিল সেখান থেকে গিয়ে। তো এই যে ও ডাবল এফ এর ইউজ, ঠিক আছে, সেটা পার্টিকুলার কিছু জিনিসের জন্য হয়। আমি বলেছিলাম তার উল্টোটাই হচ্ছে অন। অফ ডিউটি যেমন আমি বলি ও ডাবল এফ অফ, সেরকম ডিউটিতে থাকাকে কি বলবো? অন ডিউটি। এই জিনিসগুলো না খুব খুব ইজি, এবং ইজি টু রিমেম্বার, ইজি টু ইমপ্লিমেন্ট থিংস, বাট দেন ইট উইল হেল্প ইউ ইন আ লট অফ ওয়ে। প্রেপোজিশন এক্সপ্লোর করবেন সব সময়, যখনই প্রেপোজিশন রিলেটেড কিছু জিনিস পাচ্ছেন, অথবা কোনো সেন্টেন্সে দেখছেন এরকম একটা অন, ইন, অ্যাট, ফ্রম, টু, ঠিক আছে, টুয়ার্ডস, বিসাইড, বিসাইডস, যা পাচ্ছেন এই প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব,
এই ধরনের জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন যে কেন এটা দিল, ঠিক আছে, ওয়াই সো। হ্যাঁ, ও রিলেশন কি ক্রিয়েট করছে। প্রেপোজিশন খুব ইম্পর্টেন্ট, এবং গত কয়েক বছরের পরীক্ষাতে কিন্তু প্রেপোজিশন রিলেটেড এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট প্রচুর আসছে, এবং যেহেতু সেটা আসছে তাই ফ্রেজাল ভার্বসও প্রচুর আসছে। So we have already done a class on phrasal verb. We are going to discuss about phrasal verbs in our upcoming classes too. So খুব ইম্পর্টেন্ট, আমি বারে বারে বলছি, preposition, conjunction এই দুটো চ্যাপ্টার, টেন্স খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, next one, number 12. He is suffering from fever for a week. Ma'am, number 3. Yes, Number 3, ma'am. absolutely correct. শিলিগুড়ি has been suffering. আমি প্রথমেই এটার সরি সরি একটু গন্ডগোল হয়ে গেছে। ওকে, সো আমি বলবো has been suffering. ওকে, has been suffering বলবো, কেননা since a week, এক সপ্তাহ হয়ে গেছে সে এখনো সাফার করছে, তাহলে এটাকে ডেফিনেটলি আমাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝাতে হবে, তাই has been suffering। এবং যেহেতু প্রেজেন্টে, যে তো সপ্তাহ থেকে এখনো পর্যন্ত সে সাফার করে যাচ্ছে, তাই আমি কিভাবে বলবো, has been suffering। ওকে, নাম্বার 13 কি হবে? Ma'am, number 3. 13 এর 3, অ্যাবসলিউটলি কারেক্ট শিলিগুড়ি, খুব ভালো আজকে। আচ্ছা, তাহলে 13 এরটা হচ্ছে 3, একদম কারেক্ট। আচ্ছা, বাকিদের থেকে উত্তর চাই, শিলিগুড়ি সব কারেক্ট উত্তর দিচ্ছে। কোর্স কল্যাণী and বাঁকুড়া are also performing well today, but what about পূর্ত ভবন and মালদা? আচ্ছা, এটা হ্যাপেন কেন হলো সেটা আগে বলি। none knows how it happened. none মানে কি? কেউ, ঠিক আছে, কেউ জানতো, none knows মানে কেউই জানে না, knows জানে না, how it happened কিভাবে হলো। was happened কেন বলবো? was happened এর বলা তো দরকার নেই, কেননা হ্যাপেনটা ইন ইটসেলফ হচ্ছে পাস্ট টেন্স অফ হ্যাপেন, ঠিক আছে। তো যদি আমাকে সিম্পল পাস্টেই বলতে হয় যে কেউ জানে না কি করে হলো, ঠিক আছে, এবং এটা ইনফ্যাক্ট পাস্ট টেন্সে না, আমি প্রেজেন্ট টেন্সে এই কথাটা বলছি, কিন্তু কি বলছি যে কেউ জানে না ব্যাপারটা কি করে হলো, তাহলে ওখানে আমি ওয়াজ হ্যাপেন কেন আনবো? কারণ আমার তো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সের সেন্টেন্স না, নয়। নোজ দিয়ে আমি বুঝে যাচ্ছি যে আমার সাবজেক্টে আর আমার ভার্ব হচ্ছে এইটা, পুরো জিনিসটা প্রেজেন্ট টেন্সেই আছে, ঠিক আছে। শুধু হ্যাপেন কথাটাকে আমি বলেছি যে কি করে হলো সেটা কেউ জানে, ওকে, তাহলে এখানে ওয়াজ এর বলার দরকারই নেই। আচ্ছা, তারপরে নাম্বার 14, নোবডি ইন দেয়ার সেন্সেস উড হ্যাভ ডান দ্যাট, এটা কি হবে? Number 2. না, 2 হবে না। আমার সাবজেক্টটাকে আগে ভালো করে সাবজেক্টটাকে চিনুন, সাবজেক্টটা কি? নোবডি। এই সাবজেক্টটা আমি যদি জিজ্ঞেস করি কাউকে, এটা সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট, আপনারা কি বলবেন? Singular. অ্যাবসলিউটলি কারেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে Ma'am, 4. কোনো একজনও নয়, নোবডি মানে কোনো একজন, কোই ভি নেই, ঠিক আছে, তাই তো। নোবডি বা নো ওয়ান যখন বলবো তার মানে কোনো একজনও নয়। তাহলে যদি জিরো হয়ে যায় আলটিমেট কনক্লুশনটা, কেউ না মানে তো জিরোই হয়ে গেল, তাহলেও কিন্তু আমাকে নোবডি, নো ওয়ান এগুলোকে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। আর যদি সিঙ্গুলারই হয় তাহলে আমাকে সেই অনুযায়ী আমার প্রোনাউনও চুজ করতে হবে আগে সেন্টেন্সে। তাহলে কি আমার এই কথাটা বলা ঠিক হলো? ইন দেয়ার হলো না তো? No, number 3. In his Yes. senses improvement. ইয়েস, ইন হিজ সেন্সেস। এইগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কনফিউজিং হয়, ঠিক আছে। নোবডি, নো ওয়ানের ক্ষেত্রে কেন আমি দেয়ার বলবো না,
ঠিক আছে, আমাকে মনে রাখতে হবে এইটা সবসময় সিঙ্গুলার। ওকে, তাহলে যদি আমাকে সিঙ্গুলারকে নিয়ে কথা বলতে হয় তাহলে তো সিঙ্গুলারের মতো করতে হবে। এবার প্রবলেম হচ্ছে, নেক্সট প্রবলেম নাম্বার 2টা কি? প্রবলেম নাম্বার 2টা হচ্ছে তাহলে নোবডিকে আমি কি জেন্ডার হিসাবে মেল ধরবো না ফিমেল ধরবো? হ্যাঁ, যদি আমাকে বলতে হয় তাহলে দেয়ার হবে না সেটা বোঝা গেল, কিন্তু হিজ বলবো না হার বলবো? ট্র্যাডিশনালি এগুলো হিজ বলছি, ঠিক আছে। আহ তাহলে আমি কি বলবো? নোবডি হচ্ছে ইন হিজ সেন্সেস। আরেকটা সেন্টেন্স বলছি, এটাও মনে রাখবেন, নোবডি হ্যাজ দ্য রাইট টু ডিফেম হিজ কান্ট্রি অর টু malign হিজ ন্যাশনাল ফ্ল্যাগ। কারুর এই অধিকার নেই যে সে তার দেশের ন্যাশনাল ফ্ল্যাগটাকে অবহেলা করবে বা অবজ্ঞা করবে বা ডিসরেসপেক্ট করবে, যদি এটা বলি, ঠিক আছে। আমাদের আমরা যেহেতু এই কান্ট্রির সিটিজেন, তাই আমাদের তো অনেক রাইটস আছে, তাই তো, যে রাইটস গুলোকে কনস্টিটিউশন এস্টাবলিশ করেছে, তাই না? কিন্তু রাইট থাকা মানে এই না যে আমার দেশ, আমার দেশ, আমার দেশের জিনিস, আমার ন্যাশনাল ফ্ল্যাগ, তার মানে কি আমি, হ্যাঁ সেটাকে আমি রেসপেক্ট দেবো, কিন্তু তার সাথে কিছু অব্লিগেশনও আছে। যখন কিছু রাইট থাকে তার সাথে কিছু অব্লিগেশন থাকে। তো আমার কান্ট্রির ন্যাশনাল ফ্ল্যাগ মানে আমি কি সেটাকে অবজ্ঞা বা অবহেলা করতে পারি? নষ্ট করে দিলাম, ছিঁড়ে দিলাম, ঠিক আছে, বা খারাপভাবে মিস রিপ্রেজেন্ট করলাম, সেইটা করার কিন্তু আমার অধিকার নেই। তো এই যে আমি বলছি যে নোবডি হ্যাজ দ্য রাইট, হ্যাজ বললাম, দেখুন হয়ে গেল, নোবডি যেই বলছি হ্যাজ বলছি, তার মানে আমি ওটাকে থার্ড পার্সন সিঙ্গুলার মেনেই নিয়েছি, তাই না? সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার, তাই যখন সেন্টেন্স কনস্ট্রাকশন হবে কিভাবে হবে? নোবডি হ্যাজ দি রাইট টু ডিসওবে অর ডিসরেসপেক্ট দেয়ার, বললে ভুল হবে, কি বলবো? হিজ ন্যাশনাল ফ্ল্যাগ, হিজ ন্যাশনাল অ্যান্থেম অর সামথিং, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু বললাম হিজ। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ডাউন দিস সেন্টেন্স, নোবডি হ্যাজ দ্য রাইট টু ডিসরেসপেক্ট হিজ কান্ট্রি or his motherland or his national flag or whatever you can write. বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে বলছি নোবডি, নোবডিকে আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরে নিয়ে তার সাথে সিলেকশন অফ ভার্ব কি করে নিচ্ছি? হ্যাজ করছি। ইজ দিয়ে সেন্টেন্স করলে ইজ করতাম, আর করতাম না। এইখানে যেমন আছে, ইয়েতেই আছে, ইন দেয়ার সেন্সেস, তাহলে এটা হবে ইন হিজ সেন্টেন্স সেন্সেস, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিংলি যেই চেঞ্জেস গুলো হবে সেগুলো হবে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান কি বলা আছে? রিসার্চ অ্যাক্টিভিটিস অন, জাস্ট এ মোমেন্ট, এটা একটু, রিসার্চ অ্যাক্টিভিটিস, রিসার্চ অ্যাক্টিভিটিস অন ফ্লোরিকালচার। ওকে, ফ্লোরিকালচার মানে ফুলের চাষ ইত্যাদি, আর ক্যারিড অন আর ক্যারিড অন, আর ক্যারিড অন, এটা একটা ফ্রেজ আমাদের যেটা ভুল আছে বা নাও থাকতে পারে, at several research institutions under the Indian Council of Agricultural Research, Agriculture Research. Fine. এবার দেখতে হবে এই আর ক্যারিড অনটা ঠিক কি ভুল, কি হবে? যদি প্রথমটা ধরি, রিসার্চ অ্যাক্টিভিটিস অন ফ্লোরিকালচার আর ক্যারিড আন্ডার দ্য ইন্ডিয়ান কাউন্সিল, কি হচ্ছে? আর ক্যারিড বললে ঠিক হবে? আর ক্যারিড তাহলে বাই বলতে হতো, ঠিক আছে, বা কিছু হতে হতো, এটা তো ঠিক হচ্ছে না। তাহলে রিসার্চ অ্যাক্টিভিটিস অন ফ্লোরিকালচার আর ক্যারিড অন, যখন আমি ক্যারিড অন বলবো তখন কোনো অন কথাটার তখন কি হলো? যে রিসার্চ ইজ বিং ক্যারিড অন দিস সাবজেক্ট, তাহলে সাবজেক্টের উল্লেখটা থাকতো যে এই বিষয়ক রিসার্চ হচ্ছে, কিন্তু সেরকম তো কিছু বলেনি। জাস্ট কি বলছে যে
কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এটা রিসার্চটা চালাচ্ছে, তাই না? তাহলে সেটা কি হবে, কোন বিষয়ক রিসার্চ হচ্ছে সেটা বললে আমার ক্যারিড অন দিস সাবজেক্ট অথবা অমুক তমুক, ঠিক আছে? বা হাইব্রিড টেকনিক্স, আমি যদি এরকম কিছু বলতাম, মানে একদম সাবজেক্ট, মানে কোনো একটা পার্টিকুলার বিষয়ক যদি কোনো কথা বলতাম যে অমুক বিষয়ের বিষয়ক একটা রিসার্চ চলছে, তাহলে ক্যারিড অন বলে বলতে পারতাম, কিন্তু অনটার দরকারই নেই। আবার আর ক্যারিডটাও ঠিক আছে কিনা, তাহলে কি হবে, আর ক্যারিড বললে হচ্ছে না, কেননা আর ক্যারিড মানে হচ্ছে ক্যারি করে, ঠিক আছে, থিংস আর ক্যারিড। হ্যাঁ, মানে যেমন আমি বলছি যে 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 লোড or লাগেজেস আর ক্যারিড বাই দ্য পোর্টার্স, ঠিক আছে, তাহলে পোর্টার্সরা কি করে, লাগেজ ক্যারি করেন, ওকে। কিন্তু এই ক্ষেত্রে ঠিক ক্যারি করা হচ্ছে না, এই ক্ষেত্রে কি বলছি, রিসার্চ চালানো হচ্ছে, তাহলে কোনটা হবে, কে বলবে? পূর্ত ভবন, ক্যান আই গেট দি আনসার ফ্রম পূর্ত ভবন দিস টাইম, or মালদা maybe, or আসানসোল? মালদা, আসানসোল, পূর্ত ভবন, who is going to give me the answer? ম্যাডাম Yes. হবে অপশন 2 অ্যাবসলিউটলি কারেক্ট, আর বিং ক্যারিড আউট। এই যে আমি বলছিলাম না ফ্রেজাল ভার্বের খুব আসছে পরীক্ষাতে, এই দেখুন আরেকটা ফ্রেজাল ভার্ব এসছে। যখন আমি বলবো ক্যারিড অন, ঠিক আছে, দুভাবে বলতে পারি, তো ক্যারিড অন দিস সাবজেক্ট এটা আমরা বলতে পারি। আবার আমরা অনেক সময় বলি না প্লিজ ক্যারি অন, ঠিক আছে, মানে চালিয়ে যান, যেটা করছেন ক্যারি অন। সাপোজ আই go somewhere and people are having a meeting over there, and they get conscious that somebody has entered the room or something. So what will I say? আমি কি বলবো, আমি বলবো প্লিজ ক্যারি অন দ্য মিটিং, তার মানে মিটিংটা চালিয়ে যান, তাই তো? দ্যাট ইজ ক্যারি অন, কোনো একটা জিনিসকে জারি রাখিয়ে, ক্যারি অন বেসিক্যালি মিন্স জারি রাখো, জারি রাখনা হিন্দিতে বলি। ক্যারিড যদি বলি, শুধু ক্যারিড যদি বলি, তার মানে কোনো কিছু ক্যারি করা, তাই না, ক্যারিড ফার্স্ট টেন্স হচ্ছে ক্যারিড। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে আমরা এখানে শুধু ভার্বটা ইউজ করছি না, ভার্বের সাথে একটা প্রেপোজিশন ইউজ করছি, তার মানে বুঝতে হবে এখানে আমার ফ্রেজাল ভার্বটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, ঠিক আছে? সেই কারণেই এখানে হলো ক্যারিড আউট। ক্যারিড আউট মানে হচ্ছে যে করা হচ্ছে, যে রিসার্চ অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট, ওকে, আন্ডার দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। আর বিং ক্যারিড আউট যখন বলছি, তাহলে এইটা করা হচ্ছে, ইট ইজ অ্যান অনগোয়িং প্রসেস, ওকে, তাহলে যেটা এই কাউন্সিল করে যাচ্ছে, তাই আমি বললাম আর বিং ক্যারিড আউট, ঠিক আছে? এবং ক্যারি আউটের আরো ইউজ আপনারা পাবেন, যেমন কোনো জিনিসকে একটা সাপোজ একটা অর্ডার জারি হলো, এবার সেই অর্ডারটাকে ইউ উইল হ্যাভ টু ক্যারি আউট দ্য অর্ডার, ঠিক আছে, মানে সেই জিনিসটা, মানে ইমপ্লিমেন্টেশনকেও ক্যারি আউট করা অনেক সময় আমরা বলি কিন্তু, ঠিক আছে, যে দে আর সাপোজ টু ক্যারি আউট দি ইনস্ট্রাকশনস, বা যেটা যা বলা হচ্ছে সেই নির্দেশিকাগুলো বা নির্দেশগুলো বা অন্য কোনো জিনিস যেটা রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো পালন করা, ইয়ে করা, চালিয়ে যাওয়া, তো সেটাও ক্যারি আউট দ্য অর্ডার্স, ক্যারি আউট ইনফরমেশন, এরকম ভাবেও বলা হয়। তো এই ক্ষেত্রে দিস ইজ দ্য রাইট অপশন। নাম্বার 16 কি হবে, বাটন মাশরুমস ইজ গ্রোন ম্যাম প্রাইমারি। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট পূর্ত ভবন, খুব ভালো, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, ঠিক আছে, খুব ভালো। তো আমরা কথাটা প্রেজেন্ট টেন্সে বলছি, ঠিক আছে, তো বাটন মাশরুম ইজ গ্রোন, ইজ গ্রোন প্রাইমারিলি অল ওভার ইন্ডিয়া। প্রাইমারিলি ইন অল ইন্ডিয়া বলে তো কোনো কথা হয় না, অল ইন্ডিয়া কেন বলতে যাবো, all over primary India does not make any sense. Primarily all along India, ওরে বাপরে, unnecessarily complicated, দরকারই নেই। তাহলে কি হবে, primarily all over India, this is an adverb, primarily, ঠিক আছে, something is done primarily, something is grown primarily, so this is the verb and this is the adverb, okay.
সো আর ভার্ব আছে বলেই এটা ঠিক আছে, নয়তো আননেসেসারি ওটাকে প্রাইমারি তো হবেই না এবং অন্য কিছুর সাথেও ম্যাচ করবে না। এই গ্রোন প্রাইমারিলি এরকম ভাবেই বলা হচ্ছে। Next one, number 17. If the law was applied more widely, many more secretaries would go to jail. এটা কি হবে 17 এরটা? যদি এরকম করা হয় তবে এরকম হবে। যখন এরকম সাপোজিশন থাকে তখন আমি কি বলেছি কি হয়, ইফ দিয়ে থাকলে। আমি যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতাম, আমি যদি পাপি হতাম, নো, নট টু, নট টু। খুব সোজা এটা, আমি অনেকবার এটা আমার ক্লাসে ডিসকাস করেছি। ইফ থাকলে তারপরে কি হবে, এটা ইফটা হচ্ছে ইয়েস নাম্বার 1, ঠিক আছে। যখনই ইফ থাকবে তখনই কি হবে, প্লুরাল হবে আর পাস্ট টেন্স হয়ে যাবে। ইফ আই ওয়্যার দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, অলিক চিন্তা, ঠিক আছে, জাস্ট এমনি খেয়ালি পুলাও। হ্যাঁ, ভাবতে ভালো লাগছে তাই ভাবছি যে যদি হতাম তাহলে কি ভালো ব্যাপার হতো। ইফ আই ওয়্যার দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইফ আই ওয়্যার দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ইফ আই ওয়্যার আ বার্ড, ঠিক আছে। তাহলে যখনই এই ইফ ব্যাপারটা থাকে তখনই একটা, এবং সেন্টেন্সটা দেখতে হবে সবসময় ইফ থাকা মানেই যে সাপোজিটরি সেন্টেন্সে ঢুকে আছে তা না। সেন্টেন্সটা পড়েই বোঝা যাচ্ছে যে যদি এমনটা হয় তাহলে এমনটা হবে, তার মানে এটাও একটা সাপোজিশন। তো দুটো বলেছিলাম, ইমাজিনেশন আর সাপোজিশন, ঠিক আছে। যখনই ইমাজিনেশন থাকবে বা সাপোজিশন থাকবে তখনই সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটেনি বা অ্যাকচুয়ালি ঘটছে না, ভাবা হচ্ছে যে যদি এমনটা হয় তাহলে এমনটা হবে। সেই কারণে ইফ এর পরে এইটার ইউজ হলো। দিস ইজ দ্য মেন থিং। এইটা যেহেতু ইফ আছে তাই ওয়্যারটা, এই লজিকে ওয়্যারটা আসছে, ঠিক আছে। ইফ আই ওয়্যার দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ইফ আই ওয়্যার আ বার্ড, ঠিক আছে। আই তো সিঙ্গুলার, ওয়্যার কেন হতে যাবে, তাই না? আবার পাস্ট টেন্সেই বা কেন বলছি, এর জন্য বিকজ যে এটা একটা ইমাজিনারি সেন্টেন্স অথবা একটা সাপোজিটরি সেন্টেন্স। ওকে, সো এই ধরনেরও কোয়েশ্চেন্স খুব আসে, প্লিজ বি কেয়ারফুল। অলরাইট, যখনই দেখবেন একটা এমন কিছু হচ্ছে যেটা রিয়ালিটি হতে হচ্ছে না, ऐसा होता तो कैसा होता, এরকম একটা কথা হচ্ছে বা এরকমটা হলে কেমন হতো, সেই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি। 18, the focus of the new Chanakya of India politics is so understandable. Quite. Yes, absolutely correct. Number 3, white, ঠিক আছে। তার মানে এটা কি, এই যে আমি আন্ডারস্ট্যান্ডেবল কথাটা বলছি, যে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বা আন্ডারস্ট্যান্ডেবল লজিক, এটা দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে, ঠিক আছে, আমরা বাংলায় পড়েছিলাম না, বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, ঠিক আছে। ওই লজিক থেকে বলছি এখানে অ্যাডভার্বের প্রসঙ্গটা আসছে কেন, কেননা আমরা অ্যাডভার্বকে কি কি কাজ করতে দেখেছি। অ্যাডভার্ব প্রাইমারিলি একটা ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে। তাছাড়াও কিন্তু মনে রাখতে হবে অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে হবে। সেকেন্ড তার কাজ, সে একটা আরেকটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। থার্ড তার কাজ, সে একটা পার্ট অফ দ্য সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে। 4 নম্বর কাজ, অথবা একটা পুরো সেন্টেন্স বা স্টেটমেন্টকে কোয়ালিফাই করতে পারে বা মডিফাই করতে পারে। 5টা কাজ আছে অ্যাডভার্বের, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, সে আন্ডারস্ট্যান্ডেবল কথাটাকে কোয়ালিফাই করছে। সো আন্ডারস্ট্যান্ডেবল বললে হলো না, তাহলে আমাকে কি আনতে হবে এখানে, হোয়াইট, হুইচ ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, তাহলে কেমন আন্ডারস্ট্যান্ডেবল, কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। ওই যে বলেছিলাম না, নাইস আর কোয়াইট নাইস, গুড আর কোয়াইট গুড, ঠিক আছে, ওয়েল আর কোয়াইট ওয়েল।
তাই না? তো আমি যদি বলি she sang quite well, she sang well মানে ভালো গেয়েছে, হ্যাঁ। আর যদি বলি যে she sang quite well, তো ভালো গেয়েছে তো ছিল শুধু well, quite well মানে কি বেশ ভালো গেয়েছে। তো ভালো আর বেশ ভালোর মধ্যে তো তফাৎ আছে। আপনারা যদি ভালোকে 90 মার্কস দেন আউট অফ 100, তাহলে বেশ ভালোকে কত দেবেন? হয়তো 75 দেবেন অথবা 80 দেবেন। ইট ইজ নট অ্যাজ গুড অ্যাজ ভালো, বাট ক্লোজার টু ভালো, ইজন্ট ইট? তো কোয়াইট কথাটা আগেও আমরা একবার কোয়াইট কথাটা পেয়েছি, ওটা হচ্ছে অ্যাডভার্ব যেটা বেশ বোঝায়। সো কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল মানে বেশ বোঝা যাচ্ছে, ঠিক আছে?